যে ব্লাড ভেসেলে গেল খেয়াল আছে জি। করি কিন্তু সবাই আমরা এই না, কাজটা আমরা জানি টেনে না। দেখি হ্যাঁ। জানি না হ্যাঁ, করি আমরা হ্যাঁ। দিয়ে করে টান দিয়ে দেখি হ্যাঁ, হ্যাঁ। ব্লাড আসে কিনা ব্লাড আসা মানে ব্লাড ভেসেলকে পিয়ার্স হুম। করলো এখন যদি আমি দিই তাহলে সিস্টেমে চলে যাবে আমার তো উদ্দেশ্য তা নয় সিস্টেমে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমার হলো লোকাল অ্যানেস্থেসিয়া ঠিক আছে ওকে তাহলে আমরা স্পাইনাল দিই জাস্ট বিয়ন্ড দ্য ফোনাস মেমব্রেনস দ্যাট ইজ আমরা স্পাইনাল কর্ডকে ইনজুর করি না নার্ভকে ইনজুর করি না করবো না Okay? তো তাই হতো ওই যেটা বললাম তাহলে আমরা সার্জিক্যাল এখানে ইনজেকশন দিয়ে দিতাম নার্ভে পুরো শরীর কী হয়ে যেত অ্যানাস্থেটিস হয়ে যেত তাহলে আমরা এত চিন্তা করতে হতো না জিএ হ্যাজার্ড যে আমরা চিন্তা করি জিএ হ্যাজার্ড কত হ্যাজার্ড আছে না এটা চিন্তা করি তাহলে ঠিক ওখানে ইনজেকশনটা দিয়ে দিতাম যতক্ষণ কাজ করার বসতো পরে ভালো হয়ে যেত না করি না ঠিক আছে মনোজ স্যার জি। এইটা যদি দেখি আমরা জানি 3 ossification center vertebrae and 2 pediculo-laminar junction 3 ossification center দেখি আমরা 3 ossification center the cervical spine একটু ডিফারেন্ট থাকে এটা thoracic spine এটা lumbar spine এটা sacral spine তাই না কোন স্পাইনে যেন সাইডে ছিদ্র থাকে কানের মতো মনে আছে এগুলো সার্ভিক্যাল থাকে তাই না সার্ভিক্যাল ওখান দিয়ে তুই যায় নার্ভ যায় ভেসেল যায় তাই না আর্টারি তো ওখান দিয়ে যায় ওখানে ছিদ্র কানের মতন ছিদ্র থাকে দুই পাশে ছিদ্র থাকে কিন্তু থোরাসিকে থাকে না কেন থোরাসিকে আর একটা জিনিস থাকে সেটা কি লম্বা লম্বা স্পাইন থাকে লাম্বারে আবার আলাদা জিনিস থাকে বলুন তো কি থাকে ভার্টিব্রাল বডিটা প্রমিনেন্ট থাকে যেখানে যেটা দরকার সেভাবে যেখানে যেটা দরকার সেখানে সেটাই সৃষ্টিকর্তা দিয়েছেন যেখানে কানের মতো দেওয়া সেখানে কানের মতন দিয়েছেন যেখানে স্পাইনগুলো ওইটা কি কাজে লাগে লম্বা দেওয়ার কথা কি? সেখানে স্পাইন দিয়েছেন কেন লম্বা লম্বা দেওয়া এটা এখানে হয়েছে কি আপনার কার্ভেচার ও কার্ভেচার মেনটেন করার জন্য আচ্ছা এই যে বাঁকা হন হ্যাঁ। এই যে বাঁকা হচ্ছে হ্যাঁ এটা তো দেখছেন না সুন্দর কার্ভেচার হয়ে বাঁকা হচ্ছে আর যদি তেমন না হয় তাহলে স্ট্রেট থাকতে হবে তাহলে সোজা আপনার সোজা থাকতে হবে হ্যাঁ, এটা থোরাসিক স্পাইন আর কি কার্ভেচারের ব্যবস্থা করে ব্যবস্থা করা। আর বড় বড় আর ওয়েট বিয়ারিং এর কারণে ভার্টিব্রাল ওয়েট বেয়ারিং সমস্ত ওয়েটটা ওখানে যে পড়তেছে এই জন্য ওখানে এটা বডিটা একদম শক্ত দেয় শক্ত। খুবই হেভি বডি ওখানে শক অ্যাবজর্ব করার জন্য শক অ্যাবজর্ব করার জন্য সৃষ্টিকর্তা কোনো জিনিসেই অপ্রয়োজনীয় সৃষ্টি করেন নাই তাই না ওকে গেল আমাদের ফিজিওসিফিকেশন সেন্টার এখানে দেখুন খুব সুন্দরভাবে দেওয়া আছে আমাদের কোনাস মেডুলারিস এই যে পঞ্চাশে সেটা এই দেখেন এই যে হাইপোথিক দেখছেন এটা হলো স্পাইনাল কর্ড এটা হলো কোনাস মেডুলারিস স্পাইনাল কর্ড এটার মধ্যে এই যেটা এই যে মাঝখানে ট্রান্সভার্স সেকশন এটা ট্রান্সভার্স সেকশন এটা হলো লংজিটিউড ট্রান্সভার্সে দেখতে পাচ্ছি তোমরা স্পাইনাল কর্ড এই যে স্পাইনাল কর্ড এই যে কোনাস মেডুলারিস তারপরে কর্ডাই কোনা ক্লিয়ার এগুলো আমাদের দেখতে হবে তার মানে অ্যানোমালি বলতে অনেক কিছু এগুলো আমাদের ফলো করতে হবে দেখেন কত কিছু Bay of অনেকে নাকি Bengal. 5 মিনিটে অ্যানোমালি স্ক্যান করে দিয়ে দেয় বে অফ বেঙ্গল সেম বে অফ বেঙ্গল জাস্ট নাকি বে অফ বেঙ্গল তাহলে আমাদের কোর্সটা কতদিন হবে উচিত ছিল না না 5 বছর 5 বছরে শেষ করতে পারতাম কি না আমি কনফিউজ 5 বছরে শেষ করতে পারতাম কি না আমি কনফিউজ সেই কোর্সটা আপনারা কয়েকদিনে ওই আখের রসের মতো কি করে জাস্ট আখ থেকে রসই করে জাস্ট গিলিয়ে দিচ্ছে আর কি ওইরকমই আর কি তাই না ওইরকমই দিচ্ছে এআরডিএমএস একটা কোর্স আছে ওটা কত বছরের স্যার এআরডিএমএস বলে যেটা এটা বছর ঠিক না 1 বছরের একটা 1 বছর আচ্ছা 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 এটা পরে সব ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এমএসকে শেষ করার পরে ওটা নিয়ে পরামর্শ নেব আর কি পড়াশোনা তো শেষ নেই শেষ নাই ওকে বুঝতে পেরেছেন জি। ওকে এবার আসি fetal CNS anomalies second most common major anomaly after chronic heart disease developmental anomalies of the central nervous system can be divided further into two major categories
নিউরাল টিউব এটা পড়েছিলাম মনে হয় না? রিপিট করছেন, আগের ক্লাসে বলছেন। পড়েছিলাম নিউরাল টিউব ডিফেক্টস, আরেকটা হলো নিউরো মাইগ্রেশন ডিসঅর্ডার, এটা পড়েছিলাম। তারপর একটু দেখে যাচ্ছি ফিটাল সেলস অ্যানোমালিসের মধ্যে নিউরাল টিউব ডিফেক্টস। দ্য নিউরাল টিউব normally forms the brain and the spinal cord. NTDS occurs when the neural tube fails to close spontaneously in the third and fourth weeks of embryonic development. The most commonly depicted CNS anomaly at prenatal ultrasound. হ্যাঁ, আমরা প্রিনাটালি আলট্রাসাউন্ড করে ডিটেক্ট করতে পারি। কি করতে পারি? আমরা কিছু ফিটাল সিএনএস অ্যানোমালির কিছু পরীক্ষা আছে, সেগুলি থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো। এবং এলিভেটেড ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন খুবই ইম্পর্টেন্ট। ম্যাটার্নাল আলফা ফিটোপ্রোটিন ভেরি ইম্পর্টেন্ট। অ্যামিনো সিনথেসিস করতে পারি প্রিনেটাল আল্ট্রাসাউন্ড। তিনটায় যদি আপনার কোনো অ্যানোমালি আমরা পাই তাহলে সেটা কনফার্ম। শুধু আল্ট্রাসাউন্ডে আমরা 100% কনফার্ম হতে পারবো না। যদি কেউ মনে করেন যে আল্ট্রাসাউন্ডে কনফার্ম হয়ে যাবেন, তা না, আমাদের তিনটা জিনিস করতে হবে। সেটা হলো কি? আলফা ফিটোপ্রোটিন, অ্যামিনো সিনথেসিস, অ্যান্ড হলো আল্ট্রাসাউন্ড, প্রিনেটাল আল্ট্রাসাউন্ড। যেমন অ্যানকেফেলাই, এনসেফালোসিল, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল পড়েছিলাম না আমরা কিছুটা? এটা পড়েছিলাম। আমরা একটু আগে যাই, আর অনেক অ্যানোমালি রয়ে গেছে আমাদের। আমরা যদি অ্যানকেফেলের কথা জানি, জাস্ট রাফলি আমরা জানি কি হয়। তিনটা জিনিস হয়, অ্যাক্রেনিয়া, অ্যাক্সেন্টিফেলাই, অ্যানকেফেলাই। মনে আছে না? অ্যাক্রেনিয়া হলো কি? শুধু ক্রেনিয়াল বোন অ্যাবসেন্ট, শুধু ক্রেনিয়াল বোনটা অ্যাবসেন্ট, কিন্তু মেনিনজেস আছে, ব্রেইন আছে, এটাকে বলা হয় অ্যাক্রেনিয়া। যখন এই মেনিনজেস না আছে, মাঝখানে আরেকটা আছে, যখন যখন হ্যাঁ যখন বোনসটা থাকলো না, মেনিনজেস তো আছে, ব্রেন তো আছে, এগুলো কি হবে? অ্যাসিডিক অ্যামিনিটিক ফ্লুইডের কাছে এসে এখানে কি হবে? ইরোশন হবে। ইরোশন হয়ে মেনিনজেসটা নষ্ট হয়ে গেল। তাহলে কি হলো? এই যে মাঝখানে একটা আছে না, তাহলে একজন কি ফেলায় এই ব্রেনটা যখন আবার অ্যামিনিটিক ফ্লুইডের কাছে এসে ওটা ইরিটেট হয়ে যাবে, তখন কি হবে? অ্যানেনকেফালি। তার মানে এই তিনটা ধাপ কিন্তু একটার পর একটা হবে, এই তিনটা। সেই ক্ষেত্রে আবার কি হয়? সেখানে আমি যদি আল্ট্রাসোনোগ্রাম করি, দেখি যে নো ক্যালভেরিয়া or normal brain tissue is visualized above the orbit. দেখতে অনেকটা ফ্রগ আই অ্যাপিয়ারেন্স, ফ্রগ আই মানে ব্যাঙের মতন দেখতে, দেখতে ব্যাঙের চোখের মতো লাগে। আর এই ক্ষেত্রে পলিহাইড্রোমিয়ান্স হবে না। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ পলিহাইড্রোমিয়ান্স অ্যানেনকেফেলাই। অ্যানেনকেফেলাই কেন? ব্রেনটা কি নেই, এক্সপোজ পার্ট অফ দ্য ব্রেন। এতে করে কী হয়? এখানে ফ্লুইড পোর্শনটা বডি থেকে চলে আসে, অ্যামনিওটিক ফ্লুইডে চলে আসে, এই জন্য পরিমাণটা বেড়ে যায়। এই জন্য এখানে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা বেড়ে যায় এবং পলিহাইড্রোমিয়ান্স। সুতরাং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ পলিহাইড্রোমিয়ান্স দ্যাট ইজ অ্যানেনকেফেলাই। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানেনকেফেলাই। এখানে দেখেন একটু ব্রেনের মতো দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে ফ্রগ আইয়ের মতো, দেখলে বোঝা যায়। পেয়েছেন কি আপনারা কেউ? এখনো পাইনি। ভেন্ট্রোমেগালি ভেন্ট্রোমেগালি পাই, পেয়ে যাবেন, দেখবেন হঠাৎ করে পেয়ে যাচ্ছেন। মাথায় থাকতে হবে, মাথা থাকলে বুঝতে পারবেন যে কেন। আদারওয়াইজ নর্মাল বলে কিন্তু ছেড়ে দেবেন। একবার নর্মাল বলে ছেড়ে দিলে কিন্তু পরে খবর আছে, বুঝতে পেরেছেন? যখন এইরকম পরে ধরা পড়বে তখন তো সরণ আসে না, অশাস্ত্রী দেখবেন, এইটাকে খুব অশাস্ত্রী দেখবেন, এরকম কিছু আছে বোঝা যায়। ওকে, হ্যাঁ, তখন সমস্যা হয় সেটা হলো অ্যারাউন্ড 12 উইকস। 12 উইক্সের দিকে সমস্যাটা হয় বেশি। এই সময় তো বডি ডেভেলপমেন্ট একটু কম হয়, তো ওই সময়টা ভুলটা হয়। এখানে দেখি আমরা 3Dতে, 3D আলট্রাসাউন্ড, চোখ তো দেখতেই পাচ্ছি, ব্রেনও দেখা যাচ্ছে, চোখ দেখতে পাচ্ছি। এই যে ব্রেন দ্যাট ইজ একটা ক্যাপের মতো লাগছে, তাই না? নেপালি ক্যাপ। এই নেপালি টুপিটা হয় কখন? অ্যাক্রেনিয়া। মেনিনজেস ব্রেন তখন মনে হয় যে টুপি পরে আছে।
এটা 3D আল্ট্রাসাউন্ড, এটা কি অ্যাক্রিনিয়া? অ্যাক্রেনিয়া। এবার দেখি আমরা এখানে, এটা কিন্তু খুবই আর্লি, অ্যারাউন্ড 12 উইকস হবে হয়তো। দেখেন এখানে কেমন দেখা যাবে, দেখেন। পারফেক্ট না, টেস্ট তো না, আপনি তো সফট যে আপনার ফাইন্ডিংসগুলো আপনি দেবেন, এখানে পরে এটা কনফার্ম করে দেবেন না যে এটা আমার হয়ে গেছে। আপনি ওই দুটা জিনিস, ম্যাটারনাল আলফা ফিটোপ্রোটিন আর একটা হলো অ্যামনিওসেন্টেসিস। তিনটা কম্বিনেশন ফর্মে হবে আমাদের ডায়াগনোসিস। এগুলো হলো সফট মার্কার, আমাদের হলো সফট মার্কার বলি আমরা। এই মার্কারগুলো প্লাস ওই দুটা জিনিস করতে হবে। আপনারটা আপনি বলে দেবেন তারা কীভাবে করবে বাকিটা। প্রত্যেক ক্ষেত্রে সাজেস্টিভ হবে, এটা এই কেস অফ না, সাজেস্টিভ হবে, পজিটিভ সাজেস্টিভ হবে। আপনি তো কেটে দেখেন নাই, কেটে দেখেছেন না। আপনি কতগুলো ইমেজের মাধ্যমে, ছবির মাধ্যমে আপনি ধারণা করছেন এই জিনিসটা হতে পারে। সাজেস্টিভ অফ অ্যানেনকেফালি। ওভার কনফিডেন্ট হবেন না, ওভার কনফিডেন্ট হবেন না। আপনি জানছেন জিনিসটা, তারপরেও সাজেস্টিভ বলবেন, বুঝতে পারছেন? To escape. ওভার কনফিডেন্ট হবেন না। এক্সিট রুট রেখে দেওয়া। হ্যাঁ, এক্সিট রুটটা রেখে দেবেন, সুতরাং আপনাকে ধরতে পারবেন না। বুঝছেন? কখনোই আপনারা কনফার্ম হবেন না, কনফার্ম হয়েছেন তারপরে বলবেন না। এটা কি অ্যানেনকেফালি? এটা আর্লি, ভেরি আর্লি। Early. এটা একটু ফ্রগাইয়ের মতো দেখা যায়, দুইটা চোখ। দেখা যায়। এই যে দেখুন ব্রেনের অবস্থা, এখানে কোনো নিউরনস নাই, এখানে কোনো ক্যালভেরিয়ান নাই, দেখুন এক্সপোজ ব্রেনগুলো আছে। বুঝতে পারছি আমরা। তাহলে এখানে ব্রেন কি আছে? ব্রেন তো আছে, তাহলে এটা কি অ্যানেনকেফালি তো না? ঠিক আছে। না, তাহলে তো অ্যানেনকেফালি না। তাই ওইটা সাব ডিভিশনগুলো বলতে যাবেন না, ওটা তো আপনার মনের মধ্যে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি আচ্ছা। অ্যানেনকেফালি বলবেন। আচ্ছা। আপনি অ্যানেনকেফালি ও বলবেন। অ্যানেনকেফালি বলা যাবে, সাজেস্টিভ দিয়ে। একাডেমিক পারপাসে তো অ্যানেনকেফালি সাজেস্টিভ হবে না। ও আচ্ছা, তাহলে আমি তো কনসেন্ট্রেট করি শুধু ভাগের উপরে, তাহলে ওটা যদি আমি না, ওটা আপনার মনের মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা অ্যানেনকেফালি বলতে পারলে এটাও অ্যানেনকেফালি এনাফ। বলে দিবেন, আর বাকিগুলো বলেন, ওটা আমাদের একাডেমিক শিক্ষা। বুঝতে পারছি। ওটা ধারাবাহিক কোনটা কি হয় ওটা আমাদের সবাই এগুলো বুঝেও না। যে আমরা যেগুলো বলি না, তো তিনটা বললাম, জি, জি। সবাই এগুলো বুঝবেও না, শুধু আমরা বুঝবো, আমাদের সাইকোলজিস্টরা বুঝবো অ্যাক্রেনিয়া কাকে বলে। একটা অবস্ট্রেশন নাও বুঝতে পারে যে অ্যাক্রেনিয়া কি, অ্যাক্সেন্টোফেলাই কি, কিন্তু অ্যানেনকেফেলাই বুঝে, সবাই বুঝবে না। অ্যানেনকেফেলাই এটা আমাদের সব সাবজেক্ট বলে আমরা রিপোর্টটা সবাই বোঝার মতো করে দিলে হবে। ওকে, Suggest অ্যানেনকেফেলাই দিবেন, অ্যানেনকেফেলাই বুঝে। আচ্ছা, আমরা এটাও বলেছিলাম সেফালোসিল, এনকেফালোসিল, তাই না? জি। আমাদের যে বোনস থাকে, ইন্টারক্রেনিয়াল যে একটা প্রেশার মেনটেন হয়, সেটা আগে বলেছি। ইন্টারক্রেনিয়াল প্রেশার আছে, তাই না? ইন্টারক্রেনিয়ালও প্রেশার আছে। ইন্টারক্রেনিয়াল প্রেশারের জন্য যদি কোনো বোনি ডিফেক্ট থাকে, স্কাল বোনের মধ্যে কী হবে? বেরিয়ে আসবে না? বেরিয়ে আসবে। যদিও চারিদিকে আবার স্কাল্প আছে, স্কাল্পকে প্রেশারাইজ করবে, কন্টিনিউয়াস একটা প্রেশারাইজ করার জন্য স্কাল্পটা কী হবে? বালজিং হবে। স্কালটা প্রট্রুশন হয়ে ভিতর থেকে প্রথম আসবে কে? ব্রেন অ্যান্ড মেনিনজেস, সিএসএফ বেরিয়ে আসলো, স্কাল্পকে প্রেশারাইজ করলো, স্কাল্পটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে ডাইলেট করে একটা আলাদা একটা প্রট্রুশনের মতো। এটাই তো এনকেফালোসিল, জি। তাই না? এনকেফালোসিল হলো বনি ডিফেক্টের কারণ। বনি ডিফেক্টের, এটা কিন্তু বনি ডিফেক্টের কারণে হবে। এটা Skull ডেফিনেশনেই bone আছে। একদম ডেফিনেশনেই আছে। স্কাল বোন ডিফেক্টের জন্য এই এনকেফালোসিল হবে। লুক এট দিস। এই যে এখানে একটা, এই যে বোনসটা এখানে নাই, আছে? নাই। এই এখান দিয়ে বেরিয়ে আসছে, এটা ব্রেন ম্যাটার, এটা সিএসএফ, চারিদিকে আছে মেনিনজেস, আর একদম বাইরে আছে স্কাল্প। স্কাল্প, স্কাল্প না কিন্তু স্কাল্প, স্কাল। স্কাল্প সব টিস্যু কভারিং অফ দ্য ক্রেনিয়াল বোন। স্কাল্প থেকে বেরিয়ে আসে, এটি হলো এনকেফালোসিল। এটা পুরো বনি ডিফেক্ট দিয়ে ব্রেন উইথ সিএসএফ উইথ মেনিনজেস প্রট্রুশন হয়েছে, বেরিয়ে আসছে, এটা হলো এনকেফালোসিল। ক্লিয়ার না? কি মিক্স সিস্টেমে থাকবে এবং সলিড মাস থাকতে পারে, এবং ব্রেন ম্যাটার চলে আসবে। ইট ডিপেন্ডস আপন দ্য ডিফেক্ট।
ডিফেক্ট যদি বড় হয় তাহলে ব্রেনও চলে আসবে। এখানে ওই আর ডিফেক্ট খুবই ছোট থাকে, ছোট হবে। হয়তো সিএসএফ এবং মেনিনজাইটিস আসলো। ওই সিস্টিক হাইগ্রোমার সাথে ডিডি বলছিলেন এই জায়গায়, হ্যাঁ। ওটা কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, সিস্টিক হাইগ্রোমার সাথে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে। ডিফারেন্সিয়েট করতে বলেছিলাম। লুক এট দিস, এটা হলো মেনিনজাইটিস। এখানে কিন্তু বোনস আসে, ব্রেন আসে না, সিএসএফ এন্ড মেনিনজাইটিস। এটা এর জন্য এখানে বলেছি মেনিনগোসিল। এটা কোন দিকে আসছে এখানে ছবিতে? এটা লাঠি লাগবে। আমার জন্য ও এই সাইডে আছে তো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সিএসএফ মেনিনজাইটিস, ব্রেন আসে নাই, না এই জন্য এটাকে বলেছি মেনিনগোসিল। ইকোজনিক কিছু নাই, না। শুধু অ্যানিকুইক, একই জিনিস। একই জিনিস। তাহলে সেফালোসিল আর মেনিনগোসিলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ব্রেন ম্যাটার থাকবে, ব্রেন ম্যাটার থাকবে না। থাকবে না। কিন্তু প্রগনোসিসটা ডিপেন্ড করে এর উপরে। যদি ব্রেন ম্যাটার চলে আসে তবে প্রগনোসিসটা পুয়ার, খুব খারাপ হয়ে যাবে। খারাপ। আর যদি মেনিনজাইটিস আর সিএসএফ আসে তাহলে প্রগনোসিসটা গুড। তাহলে অপারেশন করে রোগীর ভিতরে দিয়ে এটাকে কভার করে দিলে সেফ হয়ে যাবে, মোটামুটি অপারেবল আর কি। অপারেবল। আর যদি ব্রেন ম্যাটার চলে আসে তাহলে কিন্তু কষ্ট, তাহলে কম্প্রোমাইজ হবে অনেক কিছু। এখন আসি আমরা ফিটাল সিএনএস অ্যানোমালির মধ্যে আছি, ওটা নিউরোনাল মাইগ্রেশনের কথা বলেছিলাম। এটা তো আমরা গ্রস জিনিসগুলো দেখবো, আর মাইগ্রেশন করলেও ভেরি টাফ টু ডায়াগনোস। ওটার দিকে অতটা যাবো না, কিন্তু চেঞ্জটা আসে। যেমন আমরা বলেছিলাম যে দেখেন সিজেনসিফালাইয়ের কথা বলেছিলাম, ডিফিকাল্ট আল্ট্রাসাউন্ডে ডিটেক্ট করা ডিফিকাল্ট, থিওরিটিক্যালি করা সহজ, কিন্তু আল্ট্রাসোনোলজিক্যালি ডিটেক্ট করা ভেরি টাফ। এখানে দেখেন ব্রেনের ভেন্ট্রিকলগুলো আছে, তার যে ক্লেটগুলো আছে, এই জিনিসগুলো, এই চেঞ্জ। এটা আমরা খুব একটা মাইনরিটিতে দেখি তা নয়। এই দেখেন, যদি ভেন্ট্রিকল মেগালি থাকে সেটা আমরা ইজিলি মাপতে পারি, বলতে পারি, কিন্তু এই জিনিসটা কনসাসলি দেখা ভেরি টাফ। কিন্তু জেনে রাখেন যেন কি হতে পারে, মাইগ্রেশন ডিসঅর্ডার হতে পারে। দেখা যায়, ওই যে দেখা হয়নি চক্ষু মেলে ওরকম আর কি। শিশির কিন্তু আছে কিন্তু দেখি নাই আমরা, ওরকম চক্ষু মেলে দেখা হয় না আর কি। ভেন্ট্রিকল মেগালি থাকলে আমি তো বললাম হ্যাঁ এটা 10-এর উপর আছে, কিন্তু ভেন্ট্রিকল মেগালি। সিস্টেনা ম্যাগনা, হ্যাঁ 10-এর উপর আছে, সিস্টেনা মেগা, সিস্টেনা ম্যাগনা। কিন্তু এখানে চেঞ্জটা আসে লাইনিংয়ের মধ্যে, সেই জন্য এটা মানে ভেরি টাফ। সিএসএফ মানে কেবাম সেপ্টাম পেলুসিটি তো মনে আছে, কোথায় থাকে? অ্যান্টিরিয়র কোথায় থ্যালামাস। দেখি কি বল, মনে আছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। থ্যালামাসের অ্যান্টিরিয়র, আমরা যখন থ্যালামাসের ট্রান্সভেন্ট্রিকুলার অ্যান্টিরিয়রলি সামনের দিকে, ট্রান্সভেন্ট্রিকুলার যে সেকশন করেছিলাম তখন অ্যান্টিরিয়রলি ছিল কেবল সেপ্টাম পেলুসিটি, তাই না? পোস্টিলি সেরিবেলাম। যদি কেমন সেপ্টাম পেলুসিটি না থাকে, ফক্সেরিবেরি না থাকে, তাহলে আমরা কি ডায়াগনোসিস করবো, কি বলবো বলেন? দেখি কতটুকু পড়ালাম, কতটুকু মনে নিলেন? আমি তো সারাক্ষণ বক বক করেই যাচ্ছি, দেখি কতটুকু মনে নিলেন। মনে আছে কে বলতে পারে? হলো প্রসেস, হলো প্রসেন্সিভ, হলো পজিশন ফেলাই, মানে ডিপার্টমেন্টগুলো ভাগ হয় নাই, ডিপার্টমেন্টগুলো এত সুন্দর মাথার ডিপার্টমেন্টগুলো ভাগ হইতে পারে নাই, জয়েন্ট হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কত মন্ত্রণালয় আছে, আছে না? শুধু একটা ডিপার্টমেন্ট থাকলে কেমন হতো? সবাই একটা ডিপার্টমেন্টে যেতে হতো। এটা ক্রাউডি, এটা হ্যাপাজেট অবস্থা না? কেউ হয়তো স্বাস্থ্যের ব্যাপারে ভালো, কেউ হয়তো ফাইন্যান্সের ব্যাপারে ভালো, আর সবগুলি একসাথে থাকলে উপায় কী হবে বলেন? এই জন্য ভাগ থাকে। অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ স্বাস্থ্য নিয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ শিক্ষা নিয়ে। পানিতে ডুবাবে, তাই না? পানি তো ডুবাবে। তো যাই হোক, ওটা আমরা গেলাম না ওদিকে। তো যাদের মন্ত্রণালয় নিয়ে আছে না, তার মন্ত্রণালয় দেখবে। ঠিক আমাদের ব্রেন তাই, যে চোখে দেখাচ্ছে সে শোনাচ্ছে না, যে শোনাচ্ছে সে দেখাচ্ছে না। বুঝতে পেরেছেন কথাটা? ব্রেনের এরিয়া ভাগ করা থাকে, ভিজুয়াল এরিয়া,
অডিটরি এরিয়া আছে না, জি স্যার। জি। মেমোরি এরিয়া, তারপরে হলো মোটর এরিয়া, সেন্সরি এরিয়া আছে না, হুম, প্রত্যেক এরিয়া ভাগ থাকবে এবং যার যার কাজ শেষ হবে, তাই না? আপনারা খেয়াল করেছেন কি না, যদি কোনো স্ট্রোকের পেশেন্ট থাকে তখন কি হয়, যদি কেউ আপনার ভোকাল এরিয়া যেটা নিয়ে কথা বলতে আমাদের সহযোগিতা করছে ওটা ড্যামেজ হয়, সে কিন্তু আর কথা বলতে পারে না। হুম, অ্যাফাসিয়া ডেভেলপ, ওকে This- কথা বলতে পারতেছে। ডিস্টর্টেড স্পিচ, অ্যাফাসিয়া। যদি তার ভিজুয়াল এরিয়াটা ড্যামেজ হয় সে চোখে দেখতে পারবে না, সব ঠিক আছে। আর যদি তার অডিটরি এরিয়া যায় তাহলে সে শুনতে পারবে না, আর যদি মোটর এরিয়া যায় হাত পা নাড়তে পারবে না, আর সেন্সরি এরিয়া গেলে তার কোনো বোধ শক্তি থাকবে না। বুঝতে পেরেছেন? হুম, তাহলে স্ট্রোক জিনিসটা বুঝেন তো না? হুম, বলেন তো আঁকি আঁকি না, নাম কি আঁকি না? মেমোরি আমার এত খারাপ হয় না। হ্যাঁ বলেন, স্ট্রোক জিনিসটা কি, এটাও শিখার ব্যাপার। হ্যাঁ, স্ট্রোক তো টু টাইপস বেসিক জিনিস, ইসকেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইসকেমিক হচ্ছে যেটা জমাট বাঁধা, রক্তটা ক্লটেড হয়ে ওল্ড এজে বিশেষ। ওটা হয়ে গেল না, ইসকেমিক মানে কি? না ইসকেমিকটা বলতেছি। না আপনি ইয়েতে চলে গেছেন তো, হেমোরেজিকে চলে গেছেন, নিজেরাও জানতেই বলে। ও হেমোরেজিকটা তো রক্তনালী যেটা ব্লাড ভেসেল রাপসারের কারণে ব্লিডিং হয়, ইন্টারনাক্রেনিয়াল হেমোরেজ, আইসিএ যেটা। আর ইসকেমিক যেটা, এটা ক্লট হয়ে অবস্ট্রাকশন। ক্লট না তো, এটা হলো ইসকেমিয়া হয়, প্লাক, ক্লট না, প্লাক প্লাক হয়, প্লাক ও ক্লট বলতেছে, অথবা অ্যানোরিজম হয়ে রাপচার, রাপচার হয়। তাই তো? জি, তার মানে ওটা হবে কি, ইসকেমিয়া কেন হয়, একটু রাস্তা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। প্লাক, অ্যাথেরোমাটাস প্লাক হলো, প্লাক তারপরে যে আপনার ভেসেলটা কি হয়ে গেছে, ক্যালিবারটা কমে গেছে, লুমেনটা কমে গেছে। ব্লাড যেতে পারছে না। ওটা না যেতে পারলে কি হবে, ইসকেমিয়া হবে। ইসকেমিয়া হবে। ইসকেমিয়া হলে কি হবে, ওখানে ইনফেকশন হবে। ওয়েস্ট শেপ, মনে হচ্ছে এগুলো জি। ওয়েস্ট শেপ, ওয়েস্ট শেপ, তখন ইসকেমিয়া হবে। ইসকেমিয়া ওই পোর্শনটা ড্যামেজ হয়ে যাবে, যে পোর্শনটা ড্যামেজ হবে সেই পোর্শনের কাজ শেষ। আর যেটা ব্লাড ব্লিডিং হবে সেটা আপনার আপনার মাইক্রোঅ্যানোরিজম হয়ে যাবে। হুম, মাইক্রোঅ্যানোরিজমগুলো রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে যাবে ব্লিডিং হবে। ব্লিডিং হবে। ব্লিডিংটা যদি ছোট হয় অ্যাবজর্ব করতে পারবে, যদি বড় হয় তাহলে তো ব্রেনকে সে প্রেশারাইজ করবে, তখন অপারেটিভ ড্যামেজ করে দেবে, অপারেশন করে হ্যাঁ, সেটাকে বের করে নিয়ে আসে, বারহোল করতে হয়, বারহোল। বারহোল এনিওয়ে সার্জারিতে চলে গেছি আমরা, না? জানতে হয়, সব কিছু জানতে হয়, না জেনে হয় না। মাইক্রো Anyway, আমরা সব কিছু জানতে হয় না, তুই আসবি না, কিন্তু ক্লিয়ারেন্স কাজ হয়ে যাবে। মুখস্থ তো বয়স আছে, আর হবে না। তাহলে দেখেন এখানে কি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে সিজন ফেলার কথা বলেছিলাম, কিছু চেঞ্জ হয়, মাইগ্রেশনাল চেঞ্জ হয়, সেখানে কিন্তু সিভিয়ার হইতে পারে, তারপর সেখানে হাইড্রোটোফেলাস হতে পারে। হাইড্রোটোফেলের কথা মনে আছে? জি, মনে আছে? মনে আছে। প্যাথোজেনেসিসটা বলেন তো যদি মনে থাকে, প্যাথোজেনেসিস জিনিসটা কি? ইসকেমিয়া হবে, ইনফেকশন হবে, লিকুইফ্যাকশন হবে, ব্রেনটা লিকুইফাইড হয়। আয়রন। এবার আখি বলেন তো, ভেন্ট্রিকুলার মেগালি কীভাবে হয়? দ্যাট ইজ কি বলে দুটো জিনিসটা আমাদের, এটা অবস্ট্রাকশন হয়ে ভেন্ট্রিকুলার সিএসএফ পাথওয়ে। ডায়ালেট কতটুকু ডায়ালেট করতে হবে, কতটুকু ডায়ালেটটা কতটুকু হলে আপনার ভেন্ট্রিকুলার মেগালি? ল্যাটারাল ভেন্ট্রিকেল 10 মিলিমিটার। 10 মিলিমিটার, ল্যাটারাল ভেন্ট্রিকেল। পাথরটা মনে আছে? সিএসএফ পাথরটা মনে আছে? বলেন তো কি? বলেন। ফিলবিয়াস প্রোডাকশন তাহলে কই হলো? কোরয়েড প্লেক্সাস। ল্যাটারাল ভেন্ট্রিকুলার কর্ড প্লেক্সাস সিএসএফ প্রোডাকশন হলো, তাই না? এই পাথওয়ে যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন হয় তাহলে তার রিলেটেড ভেন্ট্রিকলগুলো ডাইরেক্ট করবে, দেখে। তাই না? আরেকটা জিনিস হতে পারে, বলেন তো আরেকটা জিনিস কি? এটা তো পাথওয়ে অবস্ট্রাকশন, যে এক্সেসিভ প্রোডাকশন হয় কোনো কারণে, এক্সেসিভ প্রোডাকশন অফ সিএসএফ। ও সিএসএফ অতিরিক্ত। সিএসএফ যদি এক্সেসিভ প্রোডাকশন হয় এটা কি?
প্রোডাকশন হচ্ছে আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই তো? জি এই দুটার মধ্যে একটা কি হতে পারে, সমন্বয় থাকতে হয়। সমন্বয় থাকতে সমন্বয় থাকলে হবে কি অ্যাবজর্পশন অ্যান্ড প্রোডাকশন, একটা ইকুইলিব্রিয়াম হলে কোনো সমস্যা নেই। যদি প্রোডাকশন বেশি হয়, অ্যাবজর্পশন কম হয়, তাহলে ভেন্ট্রিকল মেগালি হবে না? ভেন্ট্রিকল মেগালি হবে। আর যদি প্রোডাকশন কম হয়, অ্যাবজর্পশন বেশি হয়, তাহলে কি হবে? কমে যাবে না, একদম ফ্লুইড কমে যাবে না? কমে যাবে। দুটোই তো ডিজিজ, দুটোই কিন্তু রোগ, তাই না? এটা তো হিসাব নাই, দেখবেন যে একদমই হয়ে গেছে আপনার ভেন্ট্রিকলে কোনো ফ্লুইড নাই। আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল তো ফ্লুইড পাবোই পাবো না? ড্যাংলিং সাইনের কথা মনে আছে? ড্যাংলিং সাইন করেছি তো? এটা কোরাইড প্লেক্সাসটা হবে অ্যাটাচড হয়ে যাবে। সেমের সাথে ভেন্ট্রিকল অ্যাটাচড হয়ে যাবে। গত লেকচারে বলছিলেন এটা, ছবিটাও দেখাইছিলেন হুম। যে কোরাইড দেখি প্লেক্সাসটা আমি ভুলে যাই নাকি আপনারা ভুলে যান, এটা দেখি এখন। না ওই লেকচার একটু শুনি তো, যার জন্য এগুলো মনে পড়ে আর কি। ড্যাংলিং সাইন এনিওয়ে দেখলে বুঝবেন যে একদমই হয়ে ড্যাংলিং সাইন হয়ে গেছে। এই যে ফ্লো, এইটা আপনার ল্যাটারাল ভেন্ট্রিকল, আমি তো সুন্দরভাবে দেখিয়েছি কিন্তু ল্যাটারাল ভেন্ট্রিকল ওখানে করার প্লেক্সাস আছে, মাপ দিয়ে দেখালাম। তারপরে যদি আপনি ফ্লুইড পেলেন না, তাহলে কি হলো? ফ্লুইড নাই, তাহলে প্রোডাকশন নাই। আর যদি ফ্লুইড বেড়ে গেল, প্রোডাকশন বেশি, অথবা অবস্ট্রাকশন ইন দ্য পাথওয়ে। দুটো জিনিস মাথায় আসবে। তো ড্যাংলিং সাইনটা কখন? দেখতে বুঝতে পারি। হ্যাঁ, চাঁদ, অমাবস্যার চাঁদও বোঝা যায়, পূর্ণিমার চাঁদও বোঝা যায় দেখলে, তাই না? আপনারা দেখেই তো বুঝেন যে অলিগোহাইড্রোনিয়ান্স কিনা স্যার এই ড্যাংলিং সাইনটা হয় কি কারণে যেন ভুলে গেছে, কজটা। ড্যাংলিং সাইনটা কি কন্ডিশনে হয়? যদি কম থাকে তাহলে ইয়েতে লেগে যায় না? লেগে যায়, পোস্টেরিয়র ওয়ালে যে লেগে যায়, কোরাইড প্লেক্সাস। অ্যাডহেরেন্ট টু দ্য পোস্টেরিয়র। ওখানে কিছু কন্ডিশন আছে, ডিজিজ কন্ডিশনে পড়ে নিতে হবে আর কি। করবেন, আমি তো লাইন ধরিয়ে দিচ্ছি, আপনি পড়ে নেবেন। আচ্ছা, এগুলো ছাত্রকে এটা তো খুব একটা বুঝে যাচ্ছে না, লাইন। আচ্ছা, পোস্টেরিয়র ফোর্সা অ্যানোমালিসের মধ্যে দ্য মোস্ট কমন অ্যানোমালিস ডিপিক্টেড অ্যাট প্রিন্যাটাল আল্ট্রাসাউন্ড, ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন আর চিয়ারি টু ম্যালফরমেশন। এই দুটো ইম্পর্টেন্ট, এগুলো গ্রসলি বোঝা যায়। সিস্টার ম্যাগনা বড় হয়ে যায় এগুলো। এই যে আসি, ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন কি দ্য মোস্ট কমন কনজেনিটাল সেরিবেলার ম্যালফরমেশন। It is characterized by hypoplasia or agenesis of the cerebellar barniz. মনে আছে বার্নিসের কথা? বার্নিস। তাহলে কি হলো? আফটার 18 weeks dilatation of the fourth ventricle and ventriculomegaly 90%, communication of the fourth ventricle with the cisterna magna. তাহলে আমাদের যে নর্মাল সিস্টেমে ম্যাগনাম 10 মিলিমিটার ছিল, তাহলে এখানে যদি ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হয়, তাহলে কী হবে? আমাদের যে সেরিবেলার যে বার্নিসটা ছিল সেটা কী হবে? অ্যাজেনেসিস। কী হবে? অ্যাজেনেসিস হবে। এটা দেখতে কেমন? কীভাবে ডিফারেন্সিয়েট করবো সেরিবেলাম? ডাম্বেল শেপের না, ডাম্বেল শেপ তো পুরো জিনিসটা ইকোজেনিক হবে। ইকোজেনিক, মোর ইকোজেনিক। আর লেকচারে বলছেন ইকোজেনিক হবে। আগেও বলছি, হ্যাঁ একটু আগে বলছেন। একটু আগে বলছি যে এটা ইকোজেনিক, মোর ইকোজেনিক থাকবে। আপনার এটা ভার্নিস এটা সেন্টারে থাকবে। সেন্টারে থাকবে। দুটা তো বাইলুপ, সেরিবেলামটা দুটা লুপ এই বার্নিসের মাধ্যমেই অ্যাটাচ থাকে এবং ওটা একটু হাইপোইলেকট্রিক থাকে ইন রিলেশন টু বার্নিস। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন and theory 2 malformation. এখানে look at this. দেখতে পাচ্ছেন? সিস্টেনা ম্যাগনা বিশাল বড়। বিশাল সিস্টেনা ম্যাগনা। কেন এখনই নেই তো? বার্নিস আছে? বার্নিস নাই, দেখুন দুই পাশে দুটা ডাম্বেল শেপ, ভার্নিসটা নাই। বার্নিস নাই, দুটা এখানেও দেখেন তাই, বার্নিসটা নাই। অ্যাজেনেসিস হয়েছে নাকি? অ্যাজেনেসিস। এটা কনজেনিটালি? কনজেনিটাল তো অবশ্যই, কনজেনিটাল নিয়েই আসি। আচ্ছা, কনজেনিটাল নিয়ে আসি। আচ্ছা, তাহলে কি ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন, অ্যাভয়েড ডায়াগনোসিস বিফোর 18 উইকস জেস্টেশন। 18 সপ্তাহ আগে এটা কিন্তু করা যাবে না। The cerebellar barniz is not completely formed before 18 weeks. 18 weeks এর আগে সে কমপ্লিটলি ফর্ম করে কোনো লাভ নাই তো। তখন তো আপনি করে দেখে বলবেন যে অ্যাবসেন্ট, তাহলে তো মুশকিল, তাই না?
মুশকিল তাহলে এই নলেজটা জানতে থাকতে হবে, থাকতে হবে যে 18 সপ্তাহ আগে এটা কিন্তু ডেভেলপ করে না। করে না। হুম। দেখেন নর্মাল আর অ্যাবনর্মাল দুটো জিনিস আছে এখানে। ডেডলি ওয়াটার রেজলিউশন আছে আর এখানে নর্মাল আছে। লুক এট দিস। আপনি বলতে পারেন কি এটা কি ভিউ মানে কি কি করা হচ্ছে কি ইমেজিংটা বলেন বলছে এখন স্যার আমার এবার মানে কিভাবে হয় ছবি মনে আছে এটা বলেছি বলেন তো কিভাবে সে কিভাবে কাজ করে এক্সট্রা কাজ করে আপনি রে পাঠালেন রে পাস করে যাবে অথবা রে আটকে যাবে তাই তো আল্ট্রাসাউন্ড কি করে আল্ট্রাসাউন্ড পাঠালেন ইনফরমেশন আসলো মেশিনে ছবি করবে এমআরআই ওটা তো জানি ম্যাগনেটিক রেজোন্যান্স জানি তো কি করে কাজ করে অনেকবার বলেছি কিন্তু মাওলানা সাহেব না আমি অবশ্যই বলেছি এইটুকু শিখতে আমাকে দিন দেশে যেতে হয়েছিল এটা তো খুব বেসিক জিনিস, তাই সারাক্ষণই এমআরআই করি। কেউ আমাদের দেশে কেউ আমাকে এটা বলতে পারেনি আমি অনেক জায়গায় গিয়েছি যে কিভাবে কাজ করে জিনিসটা। এই থিওরিটা এই থিমটা সবাই যে বললো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এটা সবাই বলেছে কিন্তু কিভাবে কাজ করে এখানে একটা ম্যাগনেটের ব্যাপার আছে, ম্যাগনেট আছে কিন্তু কিন্তু কাজটা কিভাবে করে এটার জন্য আমাকে দেশের বাইরে যেতে হয়েছিল। আমার মনে একটাই ছিল আমি শিখতেই হবে আমাকে আমি শিখেই আসছি। তার মানে বডিতে কি আছে পানি আছে পানিতে কি আছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এন্ড অক্সিজেন আছে না H2O H2 হ্যাঁ হাইড্রোজেন আর অক্সিজেন H2O ও বডিতে কোথাও বেশি আছে কোথাও কম আছে আছে না জি এটা ভাঙলে কি পাবেন এই যে হাইড্রোজেন আর অক্সিজেন অক্সিজেন পাবেন হ্যাঁ এমআরআই কি করে এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনকে সে ডিটেক্ট করে বুঝতে পেরেছেন যেখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ডিটেক্ট করে বডির সব জায়গায় তো আর একরকম নয় গলব্লাডারে কি আছে ওয়াটার আছে ওয়াটারই বাক বেশি আছে তারপর স্টোমাকে আছে সিএসএফ এর মধ্যে আছে আছে না কিন্তু কম বেশি আছে কম বেশি আছে কম বেশি এইটাই বেসিক থিম যেটা এইটাই থিম এমআরআই বলে দেয় যে কতটুকু কনসেন্ট্রেশন এই জায়গায় আছে কি আছে কতটুকু কোথায় কনসেন্ট্রেশন আছে সেটা ডিটেক্ট করে যায় ছবি তারপর সেখানে কতটুকু থাকা উচিত উচিত তখনই রোগটা চলে আসবে যে কম আছে না বেশি আছে। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন সে ডিটেক্ট করে তার মানে যেখানে পানি আছে সেটাকে সে ডিসোসিয়েট করে ওখান থেকে উদ্ধার করে কতটুকু হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আছে শুভ ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এটা বেসিক কথা। এটার বেসিক কথা তো এমআরআইটা ওইভাবে কাজ করে যেটা নাকি আমাকে শিখতে দেশের বাইরে যেতে হয়েছিল। এমআরআই কী করে এমআরআইটা কাজ করে আমরা জানি এক্সরে কীভাবে কাজ করে আমরা জানি আল্ট্রাসাউন্ড কীভাবে কাজ করে আমরা জানি ডপলার কীভাবে কাজ করে কিন্তু এমআরআই কীভাবে কাজ করে এটা আমার জানা ছিল না বা আমাদের দেশে কেউ আমাকে বলতে পারছিল না। এইটুকু শেখার জন্য আমি দেশের বাইরে গেছি শুধু এইটুকু শেখার জন্য এবং একটু শিখে আসছি হ্যাঁ ওখানে হাইড্রোজেন আয়ন শুধু দোষ নাই তখন তো এমআরআই তো অত হয় নাই তখন তো এত ডেভেলপ হয় নাই মানুষ অতটা জানতো না এমআরআই এবং টেসলা জানেন টেসলা আপডেটেড মেশিনগুলো তো টেসলা বলে আমি জানি না কেন নামটা বলে হ্যাঁ এভাবে বলে যত বেশি টেসলা তত রেজলিউশন ভালো হবে এমআরআই। ও আচ্ছা আচ্ছা রেজলিউশনের কারণে টেসলা রেজলিউশন যেমন আল্ট্রাসাউন্ডে আমরা দেখেন না যত দিন যাচ্ছে রেজলিউশন ভালো হচ্ছে এরকম ছিল আল্ট্রাসাউন্ড আমরা যখন প্রথম করি বা দেখি এরকম আমাদের যে আয়রন করি না শুভ একটা প্রুফ ছিল এরকম বড় এত ওজন ছিল ওটাকে এইভাবে আল্ট্রাসাউন্ড করা লাগতো হাত ব্যথা হয়ে যেত 4-5টা আল্ট্রাসাউন্ড করলে হাত ব্যথা হয়ে যেত এখন কি তাই ছোট্ট কত হ্যান্ডি হালকা হয়ে গেছে একদম আমরা কি ফিঙ্গার টিপ এই সম্বন্ধে আইডিয়া আছে ফিঙ্গার টিপ প্রো গাইনিতে ওটা ইউজ হয় অবস্টেট্রিয়ান কী করবে বা গাইনোকোলজিস্ট একটা রিংয়ের মতন করবে জাস্ট রিং দিয়ে মানে সে পিপি করবে পিপি করে ওখান থেকে ডায়াগনোসিস চলে আসবে সিপি সার্ভিক্স কিনা সিএস সার্ভিক্স কিনা বা ইউট্রাসের কী অবস্থা বলি নেই আপনাদের এগুলো ফিঙ্গার টিপ প্রো ফিঙ্গার টিপ জাস্ট আঙ্গুলে এখানে পড়বে ইয়ের মতো আপনার রিংয়ের মতো পড়বে
করে উনি পিপি করবে, ওটাতে পিকচার চলে আসবে। একদম পিকচার চলে আসবে যে ওখানে কি অবস্থা আছে। আপনি কনফিউজড হচ্ছেন যে এটা একটা সিস্ট না সলিড, কনফিউজ আপনি ওখানে পিপি করে ওখানে জাস্ট দেখবেন ছবিটার মধ্যে দেখবেন সিস্ট বা সলিড। ওকে, তাহলে দেখেন কতটুকু অ্যাডভান্স হয়েছে। আগে আল্ট্রাসাউন্ড করা হতো জানেন কীভাবে? ড্রামের মধ্যে পানি থাকতো, পানির মধ্যে লোকটাকে নামায় দেওয়া হতো, ড্রাম ভর্তি পানি, ওই পানির মধ্যে নামায় দেওয়া হতো, তারপর আল্ট্রাসাউন্ড করা হতো। বুঝতে পেরেছেন? ওখানে ইয়ে আছে, এখন জাদুঘর আছে বলে সেই ড্রাম রেখে দিছে, কীভাবে আল্ট্রাসাউন্ড করা হতো। হ্যাঁ, যেখানে যারা ইনভেস্ট করেছিল আল্ট্রাসাউন্ড তারা আমরা ইনভেস্ট করি না। আরেকটা ট্রান্সলেক্টারের কথা বলি, ট্রান্সলেক্টারের যে জনক, ফাদার অফ ট্রান্সলেক্টারাল সোনোগ্রাম, ওয়াতেনাবে, উনি আমার টিচার। উনি ট্রান্সলেক্টারাল আল্ট্রাসাউন্ডের প্রোবটা আবিষ্কার করেছেন। কী করা হতো? চেয়ারে বসতো রোগী, যে হ্যান্ডেলের মাধ্যমে ঘুরে ঘুরে ওই প্রোবটা অ্যানাল ক্যানেলে যেত, গেলে ওখান থেকে ডায়াগনোসিস করা হতো অ্যানলার্জ প্রোস্টেট। তারপরে সম্পর্কে ইনভেসিভ ছিল, কিন্তু আজকাল তো আর তা নেই। এখন প্রোব আমরা ইউজ করি, ট্রান্সরেক্টাল প্রোব, ট্রান্সভাইজানাল প্রোব, ইজিলি। একদিনে কিন্তু এই উন্নতিটা হয় নাই, কোনো কিছুর একদিনে উন্নতি হয় না, আস্তে 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 রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, আস্তে আস্তে ডেভেলপ করে সময় লাগে। তো সেভাবেই আস্তে 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 হাঁটি হাঁটি পা করে আল্ট্রাসাউন্ড বা ইমেজিং এই পর্যায়ে আসছে। আরও যাবে, আরও অনেক দূরে যাবে, হয়তো আরও নতুন নতুন জিনিস আবিষ্কার হবে। তো এটা ছিল কি এমআরআই। এমআরআই কী করে? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ডিটেক্ট করে। সিএসএফে হাইড্রোজেন আয়ন কি বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। সেই জন্য সেটা কী দেখাচ্ছে? এখানে ব্লাড দেখা যাচ্ছে, ওখানে হাইড্রোজেন আয়ন বেশি আছে, আর ব্রেনে তার তুলনায় কম আছে। এই জন্য সেটা একটু জিনিস দেখাচ্ছে। মেনিনজেসগুলো বা এই যে কর্পাস ক্যালোসামটা দেখেন, এখানে বেশি দেখাচ্ছে। কারণ কি? এখানে ফাইবার থাকে, কর্পাস ক্যালোসাম, ফাইব্রাস টিস্যু থাকে বেশি। ফাইব্রাস টিস্যুতে কী থাকে? অবশ্যই পানি কম থাকে। পানি কম থাকে মানে কি? হাইড্রোজেন আয়ন কম থাকে। সেই জন্য সেটাকে সাদা দেখাচ্ছে। ক্লিয়ার? থ্যাংক ইউ, ভেরি ইনফরমেটিভ। ভেরি ইনফরমেটিভ। কোথায় পাবেন এই কথা? কোথায় পেতেন এই কথা? ক্লিয়ার? আর এক্সরে কীভাবে হয়? বাধা দিবে সে, এক্সরে রেকে বাধা দিবে। যে যত বেশি বাধা দিবে সেখানে তত সাদা হবে, যত বাধা তত সাদা, আর যত পাস করে চলে যাবে তত কালো, ব্ল্যাক হবে। আমাদের আল্ট্রাসাউন্ডে কি ঠিক তাই, যত বাধা তত সাদা। ক্লিয়ার? বুঝছেন? অনেকবার বুঝছেন। রিফ্লেকশন করে আল্ট্রাসাউন্ড বিম, তখন কি হয়? রিফ্লেকশন হলে কি হয়? ইকোজেনিক হয়ে যায়। ডার্টি শ্যাডো না, রিফ্লেকশন না, ডার্টি শ্যাডো। তো মনে আছে? জি, মনে আছে ডার্টি শ্যাডো? রিভারবারেশন তো ডার্টি শ্যাডো। না, রিভারবারেশন এটা না, এটা রিফ্লেকশন। আচ্ছা আচ্ছা, রিভারবারেশন আলাদা জিনিস। ডার্টি শ্যাডো স্টোমাকে কি থাকে? গ্যাস থাকে। স্টোমাকের ইমেজটা কি দেয়? ডার্টি শ্যাডো দেয়। ডার্টি শ্যাডো, ও গ্যাসটা ডার্টি শ্যাডো করে, তাই না? ডার্টি এই শ্যাডো দেখতে কেমন? সাদা না কালো? সাদা। সাদা শ্যাডোর নামই হলো ডার্টি শ্যাডো। ডার্টি শ্যাডো। আর কালো শ্যাডোটার নামটা হলো ট্রু শ্যাডো। ট্রু শ্যাডো কোথায় দেয়? স্টোনে দেয়, বোনসে দিচ্ছে, তাই না? আর ডার্টি শ্যাডো দিচ্ছে স্টোমাকে, যেখানে গ্যাস আছে, যেমন একটা সেপটিক অ্যাবর্শন, ইউট্রাইন ক্যাভিটিতে আপনার ফ্লুইড পাচ্ছে, মানে কি পাচ্ছেন? গ্যাস পাচ্ছে, ওখানে ডার্টি শ্যাডো দিচ্ছে। তার মানে কি? সেপটিক অ্যাবর্শন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ওখানে ওইটা কাজে লাগে, কাজে লাগে না? অবশ্যই কাজে লাগে। এই শ্যাডো যখন পাবেন, ডার্টি শ্যাডো, স্টোমাকে থাকার কথা না, গ্যাসটা ইউট্রাসে থাকার কথা না, ইউট্রাইন ক্যাভিটি থাকার কথা না। সেখান থেকে যখন পাচ্ছেন, আপনাকে ইনফর্ম দিচ্ছে যেখানে কিন্তু গ্যাস ফর্মিং অর্গানিজম আছে, যারা গ্যাস প্রোডাকশন করে। সাথে হিস্টোরি কাজে লাগবে। সেপটিক অ্যাবর্শন। আর স্টোমাকে গ্যাস থাকবে, এটা স্বাভাবিক, তাই না? ওখান থেকে ডার্টি শ্যাডো। আর স্টোনে দেয় কি? ট্রু শ্যাডো। দুটো পার্থক্য কি বলতে পারবেন? দুটো পার্থক্য কি? কেন ট্রু শ্যাডো দিল, কেন এখানে ডার্টি শ্যাডো দিল, বলতে পারবেন? রিফ্লেকশনটা হয়, কমপ্লিট রিফ্লেকশন হয়। ইয়েস, কমপ্লিট রিফ্লেকশন হবে। রিফ্লেকশন হবে কোথায়? গ্যাস।
দ্যাট ইজ গ্যাস অ্যান্ড ফ্যাট ইজ দ্য এনিমি অফ আওয়ার আল্ট্রাসাউন্ড। গ্যাস থাকলে সে টোটাল রিফ্লেক্ট করে দেয়, এই জন্য ডার্টি শ্যাডো হয়। আর স্টোনে কী করে? স্টোন পার্শিয়ালি অ্যাবজর্ব করে, পার্শিয়ালি রিফ্লেক্ট করে। এই দুটার কম্বিনেশন হয় বলেই এখানে ট্রু শ্যাডো হয়। ট্রু শ্যাডো মানে যেটা আমরা পাই যে অ্যানিকুইক। অ্যানিকুইক যেটা পাচ্ছি, যেটা কালো যেটা পাচ্ছি, এখানে পার্শিয়ালি অ্যাবজর্ব হবে, পার্শিয়ালি রিফ্লেক্ট করবে, এটা হলো ট্রু শ্যাডো। এই শ্যাডো, এই শ্যাডো, এটা কি? কোনটা? SEDGE এজ শ্যাডো। এটা সিস্টে পাওয়া যায়, এতটুকু মনে আছে। কেন পাওয়া যায়? কর্নার অফ দ্য শিপ ডিউ টু রিফ্লেকশন। কারণ আছে, আছে না? রিফ্লেকশন এরকম না, তার মানে আমরা ফিজিক্সে উড়োজাহাজ সবাই, বুঝছেন? জাহাজ না, শুধু উড়োজাহাজ। আমরা ফিজিক্সে, আল্ট্রাসাউন্ড ফিজিক্সে খুবই কাঁচা, খুবই দুর্বল। একবার শুনছিলাম কিন্তু ভুলে গেছি আসলে মেকানিজমটা। সে একটা রাউন্ডেড স্ট্রাকচার, সিস্ট। সিস্ট সে আপনার ফান্ডাস অফ দ্য গলব্লাডার, রাউন্ডেড স্ট্রাকচার না? ইউরিনারি ব্লাডার রাউন্ডেড স্ট্রাকচার। রাউন্ডেড স্ট্রাকচার। যখন আল্ট্রাসাউন্ড পাস করে, আল্ট্রাসাউন্ড একটা ধর্ম আছে, সে রিফ্রাকশন হয়ে যায়। রিফ্রাকশন মনে আছে গেল? ফিজিক্সের কথা করেছিলেন, মনে আছে ইন্টারমিডিয়েট? রিফ্রাকশন, রিফ্রাকশন মানে কি? এক মিডিয়া থেকে আরেক মিডিয়াতে, এক মিডিয়া থেকে আরেক মিডিয়া গেলে সে হয় টুয়ার্ডস দ্য সেন্টার অর অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টারে যাবে। ইট ডিপেন্ডস আপন দ্য ডেন্সিটি অফ দ্য মিডিয়া। ওকে, তাহলে কি সে রিফ্রাকশন হয়ে যখন যাবে, রিফ্রাকশন হয়ে গেলে কি সে আর কি ব্যাক করবে আল্ট্রাসাউন্ড ইমেজে? আর তাহলে জায়গাটা কেমন হবে? কালো, কালো হবে। এটি হলো অ্যাস্টেরো গলব্লাডার ফান্ডাসে, সিস্টের সাইডে। ওকে, এগুলোতে আপনার এটা মানে ফিজিক্স, কমপ্লিট ফিজিক্স কাজ করছে। ফিজিক্স কাজ, রিফ্রাকশন হয়ে চলে যাচ্ছে, যার জন্য ওখানে অ্যানিকুইক হয়ে যাচ্ছে, সাইডে হয় আর কি। আরেকটা জিনিস আমরা জানি যে অ্যাটেনিউশন মানে কি? যেমন আছে মালা সাহেব, জি, অ্যাটেনিউশন মানে কি? থিমটা মনে আছে যে অ্যাটেনিউশন। না, জানতে হবে তো, এটা না জানলে তো আল্ট্রাসাউন্ডে বোঝা হবে না। আমি তো বাইদি বাই আমার কথাটা আসলো, এই জন্য আমি বললাম। Attenuation is the reduction of ultrasound intensity of violated passing through the medium. মিডিয়া যখন আল্ট্রাসাউন্ড পাস করে তখন তার ইন্টেন্সিটিটা লস করে। যেমন আমি যে কথা বলছি, আপনি যেরকম শুনছেন, ওই পিছনের জন্য তার চেয়ে কম শুনছে। অ্যাটেনিউশন হচ্ছে। অ্যাটেনিউশন হচ্ছে। এই যে মিডিয়া, বাতাস, তার সাথে আমার সাউন্ডের একটা ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশন হচ্ছে। হয়ে তার ইন্টেন্সিটিটা সে কমাই দিচ্ছে। কমাই দেওয়ার জন্য ওই পিছনে লোক যাই থাকবে, সে কম শুনবে। এটাকে বলে অ্যাটেনিউশন, লস অফ ইন্টেন্সিটি। ঠিক আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে সেম জিনিস। আল্ট্রাসাউন্ড যখন পাস করবে, প্রথম যে স্ট্রাকচারটা থাকবে সেটা সে ভালো দেখবে, পরের স্ট্রাকচার আস্তে 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 সে কম দেখতে থাকবে, কারণ তার ইন্টেন্সিটিটা আস্তে 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 কমে যাচ্ছে। ডেফিনেশন আছে লস অফ ইন্টেন্সিটি, রিডাকশন অফ ইন্টেন্সিটি অফ ভায়োলেটিভ পাসেস থ্রু দ্য মিডিয়াম। ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমে যাবে। এইটা আবার কমার 5টা থেকে 6টা উপায় আছে। কেন এটা কমবে কেন? ওকে, সেটা হলো রিফ্লেকশন, রিফ্রাকশন, জি, অ্যাটেনিউশন, দ্যাট ইজ আপনার স্ক্যাটারিং, ওই মনে আছে? স্ক্যাটারিং, ইন্টারফারেন্স, ওই মনে আছে? স্ক্যাটার্ড হয়ে যাবে। না, কিচ্ছু মনে নাই, তার মানে ফিজিক্সে মহাগলত আছে। যাক, ওদিকে যাচ্ছি না, এখন ফিজিক্স করাবো না। ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স। আপনি যদি আমাকে 2 কেজি ওয়েটে ধাক্কা দেন, আমি যদি আপনাকে 2 কেজি ওয়েটে ধাক্কা দিই, তাহলে কী হবে? 0 হয়ে যাবে না? তার মানে কেউ করে কুস্তিগিরের হাতে ধাক্কাতে কি করে, হ্যাঁ, জায়গায় তাই দাঁড়াইছে। যদি হয়ে যায় তাহলে কি তারা কিন্তু কেউ কারো হারাতে পারে না। তার মানে 2 2 কত? 0। আর যদি 2 - 1 কত হবে? 1 হবে। যার বেশি জোর সে ধাক্কা দিবে, তাই না? ঠিক আছে তো? এই আল্ট্রাসাউন্ড বিমগুলো, তারপরে সাইকেলগুলো আছে, সাইকেল মনে আছে তো? ওয়েব মনে আছে তো? হ্যাঁ, মনে নাই, বুঝতে পারছি। থাকে ওদিকে যাচ্ছে না, শুভ ওদিকে গেলাম না। এই নিবে আমরা এখন দেখতে পাচ্ছি, তো ফিজিক্স ছাড়া কিন্তু উপায় না। এখানে ফ্লুইড আছে বলে এনপি, আর এখানে নর্মাল। দেখেন এখানে কিছু আছে এরকম নাই, তার মানে এখানে কি আমাদের
ডেন্ডি ওয়াকার ম্যালফরমেশন, এখানে সেরিব্রাল বার্নিশটা নেই, অ্যাবস্ট্রাক্ট অথবা হাইপোপ্লাস্টিক, তখনই আমরা বলি ডেন্ডি ওয়াকার ম্যালফরমেশন। Malformation। এটা অবশ্যই 18 উইক্সের পরে দেখতে হবে, 18 উইক্সের আগে এটা ডেভেলপ করে না, সেই জন্য আগে যদি দেখেন তাহলে ভুল হবে।